একই রাষ্ট্র যেখানে সংখ্যালঘুরা দিন দিন রাষ্ট্রশক্তির হাতে পরিণত হচ্ছে শত্রুতে। একই রাষ্ট্র যেখানে মুসলমান হওয়াটাই যেন অপরাধ। হ্যাঁ, কথা বলছি আমাদের প্রতিবেশী ভারতকে নিয়ে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ধর্মনিরপেক্ষ ভারতকে ধীরে ধীরে গড়ে তোলা হচ্ছে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্রে, আর কিভাবে লক্ষ লক্ষ মুসলমানকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে। ভারতের মুসলমান নাকি বাইরের কেউ না, বরং 600 বছরেরও বেশি সময় ধরে তারা এই মাটিতে শাসন করেছে, ঘর বানিয়েছে ও সংস্কৃতি তৈরি করেছে। কিন্তু 1947 সালে ভারত ভাগের পর মুসলমানরা যেন ধীরে ধীরে পরিণত হলো দ্বিতীয় শ্রেণীর নাগরিকে। বাবরি মসজিদের পতন 1992 সালে এই বার্তা দিল, এই রাষ্ট্রে মুসলমানদের নিরাপত্তা আর থাকবে না। গুজরাট দাঙ্গা 2002, যেখানে রাজ্য সরকারের চোখের সামনে 2000-এর বেশি মুসলমানকে হত্যা করা হয়। It was 2002. A train was set on fire in the city of Godhra. Right-wing politicians blamed Muslims living in this area, and India saw its worst sectarian violence in years. তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, আজ তিনি ভারতের প্রধানমন্ত্রী। আজকের ভারত আরো ভয়ানক। CAA, NRC এই আইনগুলো মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য বানানো। আসামে লাখ লাখ মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা চলছে। মব লিঙ্কিং, যেখানে শুধুমাত্র গরু রাখার অভিযোগে মুসলমানদের রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গরুর গোশত বহনের অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে হত্যা করা হয়েছে। দিল্লি দাঙ্গা 2020 আবারও প্রমাণ করে দিল রাষ্ট্র ও পুলিশ মুসলমানদের বিরুদ্ধে একাত্তা। এছাড়াও 2025 সালের বিতর্কিত ওয়াকফ বিল, যেখানে মুসলমানদের সম্পত্তি হরণ করার পরিকল্পনা চলছে রাষ্ট্রীয়ভাবে। ভারতের বর্তমান ক্ষমতাশীল দল বিজেপি এবং তাদের মূল আদর্শিক শক্তি RSS প্রকাশ্যেই বলে এসেছে ভারত শুধু হিন্দুদের জন্য। ये हिंदुओं की भूमि है, ये शंकराचार्य की भूमि है, यह हर हालत में मुसलमानों से इस्लाम मुक्त होना चाहिए। और স্কুলে পাঠ্য বই থেকে মুসলমানদের ইতিহাস বাদ দেওয়া হচ্ছে। মসজিদ ভেঙে মন্দির বানানোর পরিকল্পনা চলছে শত শত স্থানে। ভারতের শত বছরের পুরনো মসজিদ ভাঙার ইতিহাস এখন নিত্য নতুন বিষয়। এবার ভারতের হরিয়ানা রাজ্যে 50 বছরের পুরনো একটি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বলিউড মিডিয়া সবকিছুতেই চলছে মুসলিম বিরোধী প্রচারণা। লাভ জিহাদ, ঘর ওয়াপসি, হালাল বনাম ঝাটকা, এসব স্লোগানের পিছনে আছে ঘৃণা ও বর্জনের রাজনীতি। ভারতের মুসলমানরা শুধু নিরাপত্তাহীন নয়, তারা অর্থনৈতিকভাবেও বঞ্চিত। সরকারি চাকরিতে মুসলমানদের সংখ্যা 4 থেকে 5%-এরও কম। আর এসব হচ্ছে পরিকল্পিতভাবে অতিবাদী এক জনগোষ্ঠীকে পিছিয়ে রাখতে। তবুও থেমে নাই মুসলমানরা। CAA, NRC আইন বিরোধী আন্দোলনে লক্ষ লক্ষ মুসলমানরা সড়কে নেমেছে। শাহিনবাগের মুসলিম নারীরা প্রমাণ করেছে এই জনগোষ্ঠী ভয় পায় না। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে সোচ্চার সেখানকার সাধারণ মুসলমানরাও। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। শত বাধা ও অত্যাচারের পরেও তারা তাদের অধিকার আদায়ের জন্য লড়ে যাচ্ছে একাই। ছাত্র, সাংবাদিক অথবা সামাজিক সংগঠন যারাই সত্য বলেছে তারা জেলে নয়তো হুমকির মুখে। তবুও একটি প্রশ্ন থেকে যায়, এই সংগ্রাম কি শুধু একা মুসলমানদের? গাজায় যখন আক্রান্ত হয় মুসলিম বিশ্ব আওয়াজ তোলে কমপক্ষে, কিন্তু ভারতীয় মুসলমানরা যখন নিধনের পথে, তখন কোথায় পাকিস্তান, কোথায় সৌদি আরব, কোথায় ইরান, কোথায় তুরস্ক? OIC কি শুধু সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ? ভারতের মুসলমানদের জন্য মুসলিম বিশ্বের নীরবতা আর কতদিন? ভারতের মুসলমানদের এই সংগ্রাম শুধু একটি জনগোষ্ঠীর বাঁচার লড়াই নয়, এটি মানবতার অস্তিত্ব রক্ষার লড়াই। আজ যদি মুসলমান নিধনের বিরুদ্ধে কেউ না দাঁড়ায়, কারো সে নিধন অন্য কারোর জন্য আসবে। আমরা সবাই মিলে যদি না বলি এনাফ ইজ এনাফ, তাহলে শুধু ভারতই নয়, পুরো উপমহাদেশে আরেকটি ইসরায়েল তৈরি হতে দেরি হবে না।